নমস্কার। আদর্শ শিক্ষক, তার গুণাবলী, আচরণ এবং শিষ্টাচার এবং একই সাথে তার পোশাক, এই বিষয়ের উপরে কিছু বলার জন্য চেষ্টা করছি। আমি সুব্রত সাহা, চিফ ইন্সট্রাক্টর, মেকানিক্যাল টেকনোলজি, খুলনা পলিটেকনিক ইনস্টিটিউট। আপনারা যারা শুনছেন এবং দেখছেন তাদের প্রত্যেককে আমি আমার এই উপস্থাপনায় শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি। আলোচনার মূল বিষয়াবলী একে একে এমন: আদর্শ শিক্ষক কি বুঝায়, কাকে বলে, তার কি গুণাবলী থাকা উচিত। একজন আদর্শ শিক্ষক এই সমাজের সভ্য মানুষও সেই আদর্শ শিক্ষকের আচরণ এবং শিষ্টাচার, যাকে আমরা ম্যানার্স এন্ড এটিকেট বলে থাকি, সেগুলোই বা কেমন হওয়া উচিত হতে পারে। এবং অধিকাংশ ক্ষেত্রেই বা অনেক ক্ষেত্রেই আদর্শ শিক্ষক এই রাষ্ট্রের একজন গণকর্মচারী। সেই আদর্শ শিক্ষক তথা গণকর্মচারীর পোশাক কি হওয়া উচিত, এই সকল বিষয়ের উপরে কিছু আলোকপাত। আলোচনার উদ্দেশ্য খুব সরল এবং স্বচ্ছ। সভ্য মানব সম্পদ তৈরি, শিক্ষার গুণগত মান ও পরিবেশ উন্নয়নে সাধ্যমতো ভূমিকা রাখতে আলোচ্য বিষয়াবলীর মর্মার্থ বোঝা এবং একই সাথে স্বমূল্যায়নের মাধ্যমে নিজের প্রয়োজনীয় পরিবর্তন সাধনে সচেষ্ট হওয়া। প্রথমে আমরা আদর্শ শিক্ষককে একটু দেখার চেষ্টা করব কিভাবে এবং সকল ক্ষেত্রেই এই আলোচনার সকল পর্যায়ে। ইংরেজিতে আমরা আদর্শ শিক্ষককে এভাবে বলতে পারি আইডিয়াল টিচার। এই যে শব্দ আইডিয়াল এবং টিচার, সেগুলো যে অক্ষর বা বর্ণের সাহায্যে গঠিত, তাদেরকে আমরা একটু বিশ্লেষণ করার চেষ্টা করি, তাহলে শব্দের কি মাহাত্ম্য প্রকাশ হয় সেটা আমরা একটু দেখি। আইডিয়ালকে যদি আমরা একটু বিশ্লেষণ করি, আইডিয়াল টিচারের সঙ্গে তার সম্পর্কটা এরকম হতে পারে: অনেস্টি হবে, উনি ডিভোটেড হবেন, উনি এনার্জেটিক বা কর্মঠ হবেন, উনি খুবই অ্যাটেন্টিভ হবেন এবং খুব লফুল বা আইন সিদ্ধ হবেন। সকল ক্ষেত্রেই এরকম একটি বিষয় তার মধ্যে থাকবে বলে আমরা প্রত্যাশা করি। একই সাথে টিচারকে যদি ঠিক অনুরূপভাবে আমরা একটু উপস্থাপন করে দেখতে চাই, তাহলে আমরা এরকম পেতে পারি: টিচার ট্রাস্টওয়ার্দি হবে, ট্রুথফুল হবে, নলেজেবল, তার সকল স্টেক হোল্ডারের কাছে উনি অ্যাচিভেবল হবে, বিভিন্ন সুনির্দিষ্ট বৈশিষ্ট্যে উনি বৈশিষ্ট্যমণ্ডিত থাকবেন, উনি আনন্দমুখর বা হেলদি থাকবেন, জাস্টিস তো তার ভিতরে অবশ্যই সর্বক্ষণ বিরাজ করবে এবং একই সাথে নিজ বিষয় এবং সম্পূরক বিষয়াদি সম্পর্কে উনি রিসোর্সফুল থাকবেন, কল্পনাপ্রসূত থাকবেন। আবার বাংলায় আমরা শিক্ষক বলে অভিহিত করি একটি পেশার সঙ্গে সংযুক্ত ব্যক্তিবর্গকে। সেই শিক্ষককে যদি আমরা একটু দেখার চেষ্টা করি, খুব সহজেই আমাদের মধ্যে এটি অনুভূত হয়, আমাদের ব্যক্তিগত পারসেপশন এটা চলে আসে। শিক্ষক শিক্ষিত হবেন, শিক্ষক ক্ষমাশীল হবেন, শিক্ষক কর্মঠ বা কর্তব্যপরায়ণ হবেন।
এই শিক্ষক সম্পর্কে আমাদের বিভিন্ন মনীষীগণ কি বলেছেন? অনেকভাবেই তারা বলার চেষ্টা করেছেন। তার থেকে যদি আমরা এরকম একটু দেখার চেষ্টা করি, সক্রেটিস উনি বলতে চেয়েছেন, আমি কাউকেই কোনো কিছু শিখাতে পারি না, শুধুমাত্র তার ভাবনার মধ্যে আমি ওরকম কোনো বিষয়কে ভাবতে সহযোগিতা করতে পারি। আবার রবীন্দ্রনাথ ঠাকুর বলার চেষ্টা করেছেন, একটি প্রদীপ কখনোই অন্য প্রদীপকে আলোকিত করতে পারে না যদি কিনা সে নিজেই সেই প্রদীপটি অনুক্ষণ নিজের শিখাকে প্রজ্বলিত করে না রাখে। তেমনি ভাবে একজন শিক্ষক কখনোই কাউকে কোনো কিছু প্রকৃত অর্থে শিখাতে পারে না যদি কিনা নিজে নিজেই সে সেই বিষয়ে শিক্ষিত হতে না চেষ্টা করে, শিক্ষিত হয়ে না থাকে। একেবারে আমাদের কাছের সম্মানিত মানুষ অধ্যাপক আব্দুল্লাহ আবু সাইদ, উনি তো নিজেকে উজাড় করে দিয়ে বলেছেন, আমি একজন শিক্ষক, সর্বান্তঃকরণে আমি একজন শিক্ষক, কিন্তু আমি কি কি করেছি তা হচ্ছে এরকমই, আমার চারিপাশের মানুষ যারা আছে সকল সময় সর্বক্ষণ সর্বাবস্থায় আমি তাদের প্রগতি এবং প্রসপারিটির প্রার্থনা করছি। এই তো হচ্ছেন আদর্শ শিক্ষক। এনাদের কি বলা হবে? আইডিয়াল টিচার। তাহলে আইডিয়াল টিচার যদি এমন হয়, তাহলে তাদের গুণাবলী বা অ্যাট্রিবিউটস, ঠিক অ্যাট্রিবিউটস কে আমরা এইভাবে দেখার চেষ্টা করি। একজন আইডিয়াল টিচারের নিম্নরূপ গুণাবলী থাকা বাঞ্ছনীয়। যেমন করে একটু আগেই বলছিলাম, উনি অ্যাটেইনেবল বা রিচেবল হবেন, উনি ট্রাস্ট ওর্দি বা নির্ভরশীল বা ডিপেন্ডেবল হবেন, উনি ট্যাক্টফুল বা ট্যাকটিক্যালি কাজ করার জন্য বা পরিকল্পনাভাবে কাজ করার জন্য সকল সময় ব্রতী থাকবেন, উনি লজিক্যাল হবেন। জন্মগতভাবেই ওনার ভিতরে কিছু বিশেষ বৈশিষ্ট্য থাকতেই হবে এবং থাকবেন। উনি শিক্ষানুরাগী হবেন, উনি বিশেষ বিশেষ ক্ষেত্রে ইউনিক হবেন, অবশ্যই উনি পাংচুয়াল থাকবেন, কর্মঠ থাকবেন এবং সর্বোপরি শিক্ষার সমার্থক যদি একটি শব্দ একাডেমিক হয়ে থাকে, তাহলে উনি সেই একাডেমিক বলতে যা বুঝাতে পারে, স্কলারলি বলতে যা বুঝাতে পারে, বুঝানো হয়ে থাকে, সেই বিষয়ে উনি ওনার চারিত্রিক গুণাবলীর মধ্যে সেগুলো সন্নিবেশিত থাকবে, উদ্ভাসিত থাকবে। তাহলে আমরা এখান থেকে বলতে পারি একজন আইডিয়াল টিচার, আদর্শ শিক্ষকের গুণাবলী এমন রূপ হতে পারে, শিক্ষিত হবেন, চরিত্রবান হবেন, ন্যায়পরায়ণ বা বিচক্ষণ হবেন, কর্তব্যপরায়ণ হবেন, কর্মঠ হবেন, শ্রোতাও হবেন, একই সাথে বক্তাও হবেন, সত্যনিষ্ঠ হবেন, সহমর্মী সহযোগী হবেন, স্বাস্থ্যবান হবেন, বিশ্বস্ত থাকবেন, কৌশলী হবেন, বাস্তবিক হবেন, বিষয় জ্ঞান সমৃদ্ধ হবেন, স্বতঃস্ফূর্ততা থাকবেন তার ভিতরে, জ্ঞানের ন্যাসী থাকবেন, সময় সচেতন থাকবেন, ধৈর্যশীল হবেন, আনুগত্যতা থাকবে তার ভিতরে এবং পরিবর্তনকে মেনে নেওয়ার জন্য পরিবর্তনশীল মানসিকতা থাকবে। আত্মবিশ্বাসী অবশ্যই ওনাকে থাকতে হবে। সর্বোপরি যা না হলে কোনো কিছুই তার ভিতরে অর্জিত হওয়া বা অর্জন করা
তার জন্য অসম্ভব, সেটা হচ্ছে আন্তরিকতা। শোনায়, বলায়, গ্রহণে, দেওয়ায়, সকল ক্ষেত্রে এবং অর্জনে অবশ্যই আন্তরিক থাকবেন। যে কারণে আমরা অনেকেই এভাবে শিখেছি, দেখেছি এবং জানি। তিনটি শব্দ, অ্যাটিটিউড, স্কিল এবং নলেজ। ব্যক্তিগতভাবে আপনারা যেমন করে জানেন এবং মনে করেন, ঠিক আমিও তাই মনে করি। এই আন্তরিকতার সঙ্গে সম্পর্ক রেখেই আমি এখানে উপস্থাপন করার চেষ্টা করছি। অ্যাটিটিউড যদি না থাকে তাহলে তার স্কিল গ্রহণ করার কোনো অর্থই হয় না। সেই স্কিলকে কিভাবে, কোথায়, কতটুকু মাত্রায় ব্যবহার করে সাফল্য আসতে পারে, এই যে জ্ঞান, সেই জ্ঞানও তার থাকার কোনো অর্থ হয় না। প্রথমত তাকে অ্যাটিটিউডটাই ঠিক করতে হবে। মাইন্ড সেট আপ যদি ঠিক না থাকে তাহলে তার কোনো গুণাবলী থাকা সত্ত্বেও সেটি খুব কাজে আসবে বলে ব্যক্তিগতভাবে আমি মনে করি না। যারা শুনছেন সে সকল সম্মানিত শিক্ষক তথা সুধীজন, আমি এখন আলোচনা করা বা আলোকপাত করার চেষ্টা করছি আচরণ এবং শিষ্টাচার নিয়ে, যেটা ইংরেজিতে আমরা বলেই থাকি ম্যানার্স অ্যান্ড এটিকেট। ঠিক একইভাবে আমরা শব্দের মধ্যে নিহিত অক্ষর বিন্যাসের দিকে একটু মনোযোগী হচ্ছি। ম্যানার্স একে যদি আমরা একটু বিশ্লেষণ করি তাহলে আমরা এরকম ভাবে বুঝতে পারবো। গুড ম্যানার, বিশিষ্ট একজন শিক্ষক, একজন ব্যক্তি, তিনি হবেন যিনি মডেস্ট হবেন, যিনি অ্যাফেকশনেট হবেন, যিনি ডিগনিফাইড হবেন, সাপোর্টিভ থাকবেন, যিনি এলিগেন্ট বা গ্রেসফুল বা ডিলাইটেড থাকবেন, ডিপেন্ডেবল হবেন এবং সিনসিয়ারিটি তার ভিতরে অবশ্যই থাকবে। তখনই আমরা তাকে বলতে পারবো গুড ম্যানার সমৃদ্ধ ব্যক্তি। একই সঙ্গে চমৎকার এটিকেট, এই কথাটি যদি কারো সম্পর্কে আমরা বলতে চাই তাহলেও তার মধ্যে এই জাতীয় বিষয়গুলো থাকা বাঞ্ছনীয়। উনি এলিগেন্ট বা গ্রেসফুল থাকবেন, উনি থটফুল থাকবেন, উনি ইনক্লুসিভ বা ওপেন টু অল এরকম মানসিকতা থাকবেন, উনি রেসপন্সিভ থাকবেন, উনি প্যাশন্স থাকবেন, উনি এমপ্যাথেটিক বা সকলকে সমানভাবে নজর দেওয়া, সকল ক্ষেত্রেই পর্যবেক্ষণ পরবর্তী পর্যায়ে যা হওয়া উচিত সেরকম কেয়ারিং থাকবেন, ট্যাক্টফুল বা ডিপ্লোম্যাটিক হবেন, ট্রাস্টওয়ার্দি বা রিলায়েবল হবেন এবং সর্বোপরি যেটা বলতেই চাই, যেটা না হলে অনেক কিছুই তার ভিতরে থাকা কোনো অর্থ হবে না, সেটা হচ্ছে এনলাইটেন্ড, ওয়াইজ, আলোকিত। এটুক না হলে অন্য জিনিসগুলো থাকার যথেষ্ট অর্থ হয় কিনা আমি ঠিক বুঝতে পারি না। আলোকিত হলেই তার মধ্যে অন্যান্য বিষয়গুলো প্রতিভাত হবেই। এই যদি হয় ম্যানার্স অ্যান্ড এটিকেটের শব্দ বিশ্লেষণের উপলব্ধি, তাহলে আমরা খুব সহজেই আমরা এইভাবে ম্যানার্সকে এবং এটিকেটকে উপস্থাপন করতে পারি। ম্যানার্স আর কিছুই না, কার্টসি। এটিকেট কিছু সীমাবদ্ধ, প্রচলিত, গৃহীত, ব্যবহৃত রুল বা প্রথা। সেজন্য আমরা এরকম বলি বা বলতে পারি আচরণ হচ্ছে সৌজন্যতা আর শিষ্টাচার হচ্ছে নিয়মকে অনুসরণ করা। আমরা একটু দেখার চেষ্টা করি ম্যানার্সকে আমরা এভাবেও বলতে পারি যে শব্দগুলো আমাদের কাছে বিশেষ পরিচিত, বিহেভিয়ার। যদি খুব সংক্ষিপ্ত ভাবে বা বিস্তৃত পরিসরে আমরা ম্যানার্সকে বা বিহেভিয়ারকে বলতে চাই তাহলে এটা আমরা বলতে পারি এরকম যে একজন ব্যক্তির তার আচরণিক
যে প্রকৃতি বা নেচার বা ভেদ বা প্রকারভেদ, সেটাই হচ্ছে সুনির্দিষ্টভাবে বা সার্বিকভাবে তার ম্যানার্স বা বিহেভিয়ার। কখনো আমরা কারো সম্পর্কে এরকম বলি যে সে খুব চমৎকার করে কথা বলে। একজন এরকম করে আমরা কখনো কখনো মন্তব্য করি। গুড ম্যানার্স যদি কারো থেকে থাকে, তাহলে যে কোনো পরিস্থিতিতে, যে কোনো পরিবেশের সঙ্গে সে কোপ আপ করতে পারেন, ফিট করতে পারেন, নিজেকে উপস্থাপন করতে পারেন, নিজেকে মানিয়ে নিতে পারেন। বাস্তবিক অর্থে এই যে গুণাবলী, এই গুণাবলী অর্জিত হয় পরিবার থেকে, প্রতিষ্ঠান থেকে, সমাজ থেকে, একজন ব্যক্তির পারিপার্শ্বিক সাহচর্য থেকে, যেটাকে আমরা বলতে পারি ওই ব্যক্তির মূল্যবোধ। মূল্যবোধ তো তৈরি হয় এগুলোর মাধ্যমেই। সে মূল্যবোধ যদি খুব এই জাতীয় বিষয়কে ধারণ না করে, তাহলে কখনোই একজন ব্যক্তি গুড ম্যানার্সের হতে পারে না। সেই জন্য বলা যেতে পারে ম্যানার্স ইউনিভার্সাল বা ইনফর্মাল। এটি স্থান, কাল, সম্প্রদায়, প্রেক্ষিত, রাষ্ট্র ভেদে খুব কম পরিবর্তন হয়। বলা যেতে পারে মোটামুটি একই রকম। যেমন আমরা কোনো একটি ক্ষেত্রে, কোনো কাজের ক্ষেত্রে ন্যূনতম কোথাও উপকার পেলে আমরা যদি থ্যাংক ইউ বলি, এটি হচ্ছে গুড ম্যানারের একটি অংশ। আমরা কোনো জিনিস পেতে চাই, নিতে চাই, এরকম ক্ষেত্রে আমরা যদি কাইন্ডলি শব্দটি বা প্লিজ শব্দটি ব্যবহার করি, এটিও একটি গুড ম্যানারের অংশ। আবার আমরা আমাদের সমাজ ব্যবস্থায় এটি দারুণভাবে প্রচলিত। আমরা যদি খুব অবজারভেটরি মাইন্ডে থাকি, তাহলে এটা আমরা খেয়াল করতে পারবো। প্রকারান্তরে আমরা এটা পালনই করে থাকি। সেটি হচ্ছে একজন সম্মানিত ব্যক্তি, অভ্যাগত অতিথি, ভালো লাগা, ভালোবাসার কোনো মানুষকে যখন আমরা আমাদের বাড়িতে নিজের আঙ্গিনায় যখন তাকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাতে চাই, গ্রহণ করতে চাই, তখন দরজায় অপেক্ষা করি দরজাটা খুলে। এটি হচ্ছে গুড ম্যানারের একটি অংশ। অপরদিকে এটিকেট, সত্যিকার ভাবে এতক্ষণ ধরে যা বলছিলাম, এটিকেটটি অন্য কিছুই নয়। আমরা অনেক ক্ষেত্রেই বিভিন্ন পর্যায়ে আমরা ডেকোরাম শব্দটি বলে থাকি, ব্যবহার করে থাকি। সেই ডেকোরাম বলতে নিজের অজান্তেই আমি যা বলতে চাই, যা বুঝাতে চাই, সেটাকে এটিকেট বলা হয়। কিছুই না, কিছু সুনির্দিষ্ট নিয়ম, শৃঙ্খলা, প্রচলিত বিধান, এগুলোকেই ডেকোরাম বা এটিকেট বলা হয়ে থাকে, যেটি আসলে নির্দিষ্ট নির্দিষ্ট ধরনের ক্ষেত্র, নির্দিষ্ট সময়, নির্দিষ্ট অনুষ্ঠান, নির্দিষ্ট কর্ম, তার ভিত্তিতে এটি ভিন্ন রূপ হতেই হবে এবং হয়ে থাকে। যেমন ডাইনিং এটিকেট, বিজনেস এটিকেট, সেরিমোনিয়াল বিভিন্ন রকমের অনুষ্ঠানাদির এটিকেট, সম্প্রদায় ভিত্তিক, রাষ্ট্র ভিত্তিক, বিশ্বাস বা ধর্ম ভিত্তিক এই এটিকেট সমূহ ভিন্ন রকম হয়, হতে হবে এবং হয়ে থাকে, এবং সেভাবেই একজন ওই জিনিসগুলিকে প্রতিপালন করেই তার সঙ্গে যুক্ত হবেন। এটাই হচ্ছে প্রচলন। তাহলেই বলা যাবে আপনার এটিকেট সিদ্ধ, সহজেই অন্যের দ্বারা গৃহীত হবে। আমরা কখনো কখনো এরকম বলতে পারি, একজন ভদ্রলোক বা ভদ্র মহিলা চমৎকার ভাবে খুব সযত্নে ডাইনিং এটিকেট মেনটেন করে। একজন ব্যক্তি সম্পর্কে আমরা বলতে পারি, ওনার ড্রেস কোড উনি সকল সময় দারুণভাবে নিয়ন্ত্রণ করেন, মেনে চলেন, খেয়াল করেন। আবার বিভিন্ন সেরিমোনিয়াল যে গ্রিটিংস থাকে, সেক্ষেত্রে অনুষ্ঠানাদির ভিন্নতার নিরিখে এটিকেট সমূহ প্রচলিত বা কনভেনশনাল যে রীতি সমূহ আছে, আমরা সেগুলো সেইভাবেই প্রতিপালন করে থাকি। এটি অনেক ক্ষেত্রেই আমাদের যার মধ্য দিয়ে চলি আমরা বুঝতে পারি না,
কিন্তু যখনই অন্য সম্প্রদায়, অন্য গোষ্ঠী, ভিন্ন রকমের অনুষ্ঠান, ভিন্ন রাষ্ট্রের সঙ্গে আমরা এরকম ভাবে মিলতে যাব, তখনই দেখতে পারবো যেটা অনেক অনেক ক্ষেত্রেই তার ভিন্নতা আছে, যেই জিনিসগুলো আগে থেকেই একটু রপ্ত করে নেওয়া উচিত, জেনে নেওয়া উচিত। তাহলেই বিষয়গুলো খুব সহজে অনুধাবন করা যায়, সহজে পর্যবেক্ষণের মধ্যে চলে আসবে, এবং একই সাথে খুব সহজেই সাবলীলভাবে তার সঙ্গে আমরা ম্যাচ করতে পারবো। যেমন খুব প্রচলিত এটিকেটের মধ্যে একটি এরকম হতেই পারে, আমরা কাউকে যখন, বিশেষ করে একজন ভদ্রলোক যখন এখন ভদ্রলোকের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে, পরিচিত হয়, তখন ডান হাত দিয়ে হাত মিলিয়ে শেকিং করে। একই সাথে আমরা এটা প্রতিপালন করে থাকি মনের অজান্তেই। আবার মনের অজান্তে এটি না হলে আমাদের দৃষ্টিতে বাজে, আমাদের কাজের ক্ষেত্রে আমরা কখনো কখনো আহত বা অপমানিত বোধ করি। যেমন আমি কোনো জিনিস যখন সার্ভ করতে চাই, অন্যকে যখন অন্যের সাথে আদান প্রদান করতে চাই, তখন ডান হাত দিয়ে করি। এগুলো সবই হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র ভাবে প্রচলিত রীতি বিধান, যেটা বারবার বলছি, সম্প্রদায় ভিত্তিক, সমাজ ভিত্তিক, রাষ্ট্র ভিত্তিক, ক্ষেত্র ভিত্তিক, অনুষ্ঠান ভিত্তিক, সবই হচ্ছে এটিকেটের অংশ। যে সকল সম্মানিত সুধীগণ শুনছেন, তাদের জন্য আমি খুব দ্রুততার সাথে ম্যানার্স এবং এটিকেটকে মোট 6টি অ্যাসপেক্টে একটু উপস্থাপন করার চেষ্টা করছি। নেচারের ভিত্তিতে, স্কোপের ভিত্তিতে, ফ্লেক্সিবিলিটির ভিত্তিতে, এক্সাম্পল দিয়ে, এবং পারপাস তার কি থাকে, এবং কালচারাল ভেরিয়েশনে কি হতে পারে, যা বললাম ঠিক সবগুলো এখানে উল্লেখ করা আছে। নেচার, ম্যানার্স হবে হচ্ছে ভ্যালুস এর ভিত্তিতে ভিত্তিক, অর্থাৎ আমার মূল্যবোধ কি বলে সেই আঙ্গিকে। আর এটিকেট হবে রুল বেসড। কালচারাল ভেরিয়েশনের ক্ষেত্রে যদি দেখি, তাহলে এটি হাইলি ভ্যারিয়েবল এটিকেট। এটা দেশ, ক্ষেত্র, সম্প্রদায় ভিত্তিক অনেক 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 তফাৎ হতেই পারে এবং হবে, কিন্তু ম্যানার খুব বেশি এরকম তফাৎ সাধারণত হয় না। পারপাজের ক্ষেত্রে যদি আমরা দেখি, ম্যানার উদ্দেশ্য কিছুই থাকে না, শুধুমাত্র সম্মান জানানোর ক্ষেত্রে, নিজেকে খুব বিনয়ের সঙ্গে উপস্থাপন করার ক্ষেত্রে এটিকেট আর কিছুই না। কিছু সীমাবদ্ধ বিধানকে আমি তার সঙ্গে মিলিয়ে শুধু আচরণ করে নিজেকে উপস্থাপন করা, নিজেকে সংযোজিত করা, এটাই থাকে তার উদ্দেশ্য। স্কোপ ম্যানার্সের ক্ষেত্রে দৈনন্দিন কাজে এটা সুযোগ তৈরি হয় এবং আমরা এটা করে থাকি। এটিকেট দৈনন্দিন কাজের সকল ক্ষেত্রে না, পার্টিকুলার বা স্পেসিফিক কনটেক্সট, স্পেসিফিক বিষয়, স্পেসিফিক নেচার অফ অ্যাক্টিভিটিস এর ক্ষেত্রে, স্পেসিফিক সেরিমনির ক্ষেত্রে এগুলো ভিন্ন ভিন্ন হয়। এটা আগে থেকে একটু জেনে রাখা উচিত। এই ম্যানার্স এবং এটিকেটের ক্ষেত্রে আমি ব্যক্তিগতভাবে এটুকু বলতেই চাই, কোনগুলো ডোজ এর মধ্যে পড়বে, কোনগুলো ডোমস এর মধ্যে পড়বে। খুব সহজে বলা যেতে পারে, আমরা যেগুলো করে থাকি, জ্যেষ্ঠদের দেখলেই আমরা সালাম, নমস্কার, আদাব এগুলো দেই এবং দেওয়া উচিত, দিতে হবে। ডান হাত দিয়ে খাবার গ্রহণ করা, দ্রব্য সামগ্রী আদান প্রদান করা, কোনো খাবার অতিথির সঙ্গে বসে যখন গ্রহণ করতে হবে, তখন অতিথিকে আগে সার্ভ করতে হবে। পোশাক পরিচ্ছদ ক্ষেত্র, বিষয়, অনুষ্ঠান ভিত্তিতে অবশ্যই শোভনীয় এবং ভদ্রচিত হতে হবে। কখনোই যদি আমরা জ্যেষ্ঠ কেউ, বয়স্ক কেউ, শিক্ষক কেউ আমাদের কাছাকাছি চলে আসে, আমাদের কক্ষে প্রবেশ করে, আমার দৃষ্টিগোচর হয়, তাহলে তাকে সম্মান জানানোর জন্য যেন আমরা যথাযথ ব্যবস্থা নেই। যদি কোনো কক্ষে থাকে, তাহলে অবশ্যই আমি বসা থাকলে তাকে দাঁড়িয়ে সম্মান জানাবো। এগুলো করা উচিত। কোনগুলো করা উচিত নয়, যেগুলো করা যায় না, সেটা হচ্ছে ক্ষেত্রভেদে, সম্প্রদায় ভেদে, রাষ্ট্রাচার ভেদে সেটা নিজের পদতল,
অন্যকে দেখানো যাবে না, তাহলে এটি অন্যরা অপমানিত বোধ করতে পারে, এটি অসভ্যতার লক্ষণ। সকল ক্ষেত্রে না, নির্দিষ্ট নির্দিষ্ট সম্প্রদায়, নির্দিষ্ট নির্দিষ্ট রাষ্ট্রের ক্ষেত্রে একইভাবে আমরা জ্যেষ্ঠদের সামনে যখন বসবো, দৃশ্যমান অবস্থায় কখনো দুই পা যেটাকে আমরা ক্রস করে বসি, এলোমেলো হয়ে বসি, সেটি বসা উচিত নয়। এটা অসভ্যতা বা অভদ্রতার লক্ষণ। কোথায় এটা আমরা দেখতে পাবো? আমরা যদি খেয়াল করি থাইল্যান্ডের কথা, আমরা যদি খেয়াল করি দক্ষিণ কোরিয়ার কথা, আমরা যদি খেয়াল করি জাপানের কথা, সেখানে সমাজ ব্যবস্থায় এই বিষয়গুলো ভীষণভাবে প্রতিপালিত হয়। অবশ্যই কখনো জ্যেষ্ঠদের সামনে বা দৃশ্যমান অবস্থায় ধূমপান করা উচিত না এবং করব না। আর আতিথেয়তার ক্ষেত্রে কখনোই যেন আমরা এটা ভুলে না যাই যে কাউকে আপ্যায়িত করতে চেষ্টা করতে অন্তপক্ষে আমরা যেন কার্পণ্যবোধ না করি। তাহলে সর্বশেষে এরকম বলা যায় যে ম্যানার্স যদি আমরা ঠিক করতে চাই, তাহলে অবশ্যই আমাকে সার্বিকভাবে বিনয়ী হতে হবে। অর্থাৎ বিনয়ী হতে গেলে আমাকে ফোকাসটা দিতে হবে ম্যানার্সের দিকে। আর যদি স্পেসিফিক কালচার ওরিয়েন্টেড কোনো বিষয়ের সঙ্গে আমি দারুণভাবে সহযোজিত হয়ে আমি সেটাকে পারফর্ম করতে চাই খুব সুন্দরভাবে, সফলতার সাথে, তাহলে এটিকেটের দিকে ফোকাস করতে হবে এবং সেটা আগে থেকেই জেনে বুঝে শিখে অনুশীলন করে যাওয়া উচিত এবং যেতে হবে। এই ম্যানার্স এবং এটিকেট, আচরণ বা শিষ্টাচার ঠিক এ মর্মে না থাকলেও কিন্তু আমরা যারা গণকর্মচারী, সরকারের তরফ থেকে আমাদের প্রতি কিছু বিধিবদ্ধ নিয়ম প্রযুক্ত হবে বলে সরকার আগে থেকেই বলে রেখেছেন, সেটিকে আচরণ বিধিমালা বলা হয়। বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয় 1979 সালে একটি নোটিফিকেশন জারি করে আচরণ বিধিমালা সরকারি কর্মচারীদের জন্য প্রয়োগ করেছেন, যেটি মাঝে মধ্যেই প্রযোজ্য হয় বলে আমরা কখনো কখনো শুনতে পাই, দেখতে পাই। তার মধ্যে 34টি বিধি যুক্ত আছে। আমি সময় সংক্ষেপের জন্য আমার বিবেচনায় খুবই আমাদের আশেপাশেই ঘটে থাকে, বলা যেতে পারে খুব খেয়াল করলে আমরা বুঝতে পারবো, সেরকম মাত্র 16-17টি বা 15টি আমি এখানে উপস্থাপন করছি। এবং সে উপস্থাপিত আচরণ সমূহের মধ্যে, তার মধ্যে আবার আমি কোনো কোনোটার নিচে একক দাগ দিয়েছি, কোনো কোনোটা দ্বৈত দাগ দিয়েছি, কোনো কোনোটা দাগ দেইনি, আপাতত বাদ রাখলাম। যেগুলো একক আন্ডারলাইন করা আছে সেগুলোকে একটু আমি আপনাদের সামনে বেশি করে প্রকাশ করতে চাই। যৌতুক, ধার বা কর্য আমরা কে কতখানি করছি বা করছি না সেটা আমাদের একটু বিশ্লেষণ করা উচিত। প্রয়োজন হলেই আমরা এই যৌতুকের মতো একটি সমাজে অভিশপ্ত সমাজে অনেক ক্ষেত্রেই ঘৃণিত বলে বিবেচিত এরকম কর্মকাণ্ডে জ্ঞাতসারে অজ্ঞাতসারে বাধ্য হয়ে আমরা এর সঙ্গে যুক্ত হয়ে পড়ি। ধার বা কর্জের বিষয়ে আর কি বলবো, ভবন ফ্ল্যাট নির্মাণ বা ক্রয় করতে চাচ্ছি, এক্ষেত্রে একেবারেই কুণ্ঠাবোধ করি না পরিবারের অন্যের কাছ থেকে, একেবারেই না হলে শ্বশুর বাড়ির কাছ থেকে, তা না হলে সর্বশেষ আশ্রয়স্থল জনগণের যে সম্পত্তি যেখানে রক্ষিত থাকে ব্যাংকের কাছ থেকে আমরা এটি ধার বা কর্জ করি। ব্যবসা বা চাকরি, সরকারি কর্মচারী হিসাবে আমরা প্রায়শই বলতে থাকি এমন ভাবে, যতভাবেই আমাদের বেতন বৃদ্ধি করার উদ্যোগ নেওয়া হোক না কেন, বেতন বৃদ্ধি করা হোক না কেন, দিন শেষে মাস শেষে আমরা এরকম একটি অতৃপ্তি ঢেকুর তুলি, ঠিক মতো হচ্ছে না, চলছে না, একটু বাড়তি কিছু কাজ করলে আরো স্বাচ্ছন্দ্যে চলতে পারতাম, সেই আঙ্গিকে কে কতখানি জ্ঞাতসারে অজ্ঞাতসারে এই সকল কর্মকাণ্ডে যুক্ত আছে এটুকু নিজেরা খেয়াল করলে বুঝতে পারবো। সংসদ সদস্যদের দ্বারস্থ হওয়া, মাননীয় সংসদ সদস্যরা কখনো কখনো
তার নিয়ন্ত্রণাধীন এলাকার এই সকল গণকর্মচারীদের কাছ থেকে খুব ব্যস্ত থাকেন তাদের অনুরোধ উপরোধ শোনার জন্য এবং সমাধান করার জন্য। এরকম করে আমরা অনেক ক্ষেত্রেই শুনতে পাই। সংবাদ মাধ্যম আজকাল তো বলতে গেলে মূল সংবাদ মাধ্যম কোনটি সেটি হারিয়ে যাওয়ার উপক্রম হয়েছে সামাজিক মাধ্যমের কারণে। সেই সামাজিক মাধ্যমে আমরা কে কতভাবে নিজেকে জাহির করব, উপস্থাপন করব, তার কোনো রকমের বাদ বিচার না করে আমরা প্রত্যেকেই অপরের সঙ্গে নিজের সঙ্গে সকল সময় প্রতিযোগিতায় রত থাকি। সরকার এবং বিদেশি রাষ্ট্রের সমালোচনা এটি না বললেই আমরা বুঝতে পারি। আমার কর্মক্ষেত্রের একটু অবসর সময় পেলেই আমার অধস্তন, আমার সমপর্যায়ের, আমার ঊর্ধ্বতন পর্যায়ের যাকে পাবো তার সঙ্গে যে আলোচনাটি আমরা করতে থাকবো তার মধ্যে কারণে অকারণে প্রয়োজনে অপ্রয়োজনে সরকার সম্পর্কে এবং বিদেশি রাষ্ট্র সম্পর্কে দারুণ আলোচনা আমরা সৃষ্টি করি এবং দারুণ দারুণ খুব বুদ্ধিদীপ্ত খুব বিজ্ঞের মতো আমরা আলোচনায় রত হই। স্বজনপ্রীতি একেবারেই করি না বলে আমাদের কাছে মনে হয়, কিন্তু কোনটা স্বজনপ্রীতি আর কোনটা প্রীতি, কোনটা সহমর্মিতা, কোনটা সহযোগিতা, এটা আমরা অনেক ক্ষেত্রেই ভুলে যাওয়ার উপক্রম হই। রাজনৈতিক প্রভাব খাটানো হয়তো অনেকে একদমই করি না, আর হয়তো কে কি করেন এটা নিজেরা একটু বিশ্লেষণ করবেন। সর্বশেষে দ্বৈতলান বিশিষ্ট যেটি আছে রাজনীতি এবং নির্বাচনে অংশগ্রহণ করা, রাষ্ট্রের কোনো সুনির্দিষ্ট প্রতিষ্ঠান যদি না থাকতো যে এটি করা যাবে না, তাহলে আমরা কে কতখানি এটার সঙ্গে সম্পৃক্ত হতাম না, সেটাই হচ্ছে এখন ভাবার বিষয়। তাহলে এই ম্যানার্স এবং এটিকেটের ক্ষেত্রে করণীয়টা কি? এরকম করণীয় হতে পারে একজন আদর্শ শিক্ষক বা গণকর্মচারী হলে ঊর্ধ্বতনের সাথে যথাযথ আচরণ বা শিষ্টাচার করা, সমপর্যায় বা অধস্তন সহকর্মীর সাথে যথাযথ আচরণ বা শিষ্টাচার করা, শিক্ষার্থীর সাথে যথাযথ আচরণ এবং শিষ্টাচার করা, এবং সর্বোপরি নিজ কর্মের সকল ক্ষেত্রে সামগ্রিক আচরণ শিষ্টাচার যথাযথভাবে প্রকাশ এবং প্রয়োগ করা। যে সকল সুধীজন শুনছেন এবং দেখছেন তাদের জন্য এবার আমি শুরু করতে চাই পোশাক বা ড্রেস। একইভাবে সেই ড্রেস শব্দের মধ্যে নিহিত অক্ষরগুলোকে একটু আমরা বিশ্লেষণ করার চেষ্টা করি। ড্রেস অবশ্যই হবে ডিসেন্ট বা রেসপেক্টেবল, রিয়ালিস্টিক বা লজিক্যাল, এলিগেন্ট বা ডিগনিফাইড, এবং স্মার্ট বা প্র্যাকটিক্যাল, এবং সোবার বা মডেস্ট। এক্ষেত্রেও 2009 সালে মন্ত্রিপরিষদ বিভাগে একটি পরিপত্র জারি করে বলে দিয়েছেন এরকম এরকম হবেন। সেটি আবার অনেকের কাছে একপক্ষীয়। কেমন? সকল পুরুষ কর্মকর্তা মার্চ থেকে নভেম্বর সময় আনুষ্ঠানিক বাধ্যবাধকতা ব্যতি রেখে স্যুট টাই পরিধান না করিয়া অফিসে প্যান্ট শার্ট যেটি অর্ধ হাতা বা পুরা হাতা বা ফুল হাতা হতে পারে সেটি পরিধান করিবেন। তাহলে পুরুষ মহিলাদের কেন বলবেন না? কর্মকর্তা বলেছেন কর্মচারী কেন বলবেন না? এটি সরকার মনে করেছেন বলার প্রয়োজন নেই। আর বাস্তবিক অর্থে যদি আমরা একটু আশেপাশে খেয়াল করি মনে হয় এরকম দেখতে পাবো আমাদের মহিলা সহকর্মী যে পর্যায়ে যিনি থাকুন না কেন তারা সম্ভবত আমাদের সমাজ ব্যবস্থায় তারা এই ড্রেসের দিকে একটু বেশি সতর্কতা মেনেই তারা এগুলো পরিধান করে। হয়তো সেটা হতে পারে, আবার এমনও হতে পারে আপনারা অনেকেই এটি নিশ্চিতভাবেই জানেন কখনো কখনো সরকার কোনো কোনো পর্যায়ে কোনো কোনো সময় এটি উদ্যোগ নিয়েছিলেন কিন্তু কার্যকরী আর সেটি হয়নি যথাযথভাবে। কিন্তু 2009 সালের মন্ত্রিপরিষদ বিভাগের পরিপত্রটি এভাবেই সরকারি কর্মচারীদের জন্য বজায় আছে। তাহলে পোশাকের জন্য করণীয়টা কি? তেমন কিছুই না। সরকারের গণকর্মচারী হিসাবে সরকারি বিধি অনুসারে পরিধেয় পরিধান করা, ব্যাস সব শেষ, কোনো চিন্তা নাই। আরেকটি বিষয় আছে, আমি তো আদর্শ শিক্ষক। আদর্শ শিক্ষক হয় আমি আছি অথবা হতে চাই, নিজেকে আরো ছাড়িয়ে যেতে চাই, তাহলে অবশ্যই বিবেচনা রাখা উচিত বয়স্ক শিক্ষার্থী যেখানে ছেলে এবং মেয়ে থাকেন অথবা উভয়ই থাকেন
তাদেরকে পাঠদানের ক্ষেত্রে নিজেকে গ্রহণীয় এবং সম্মানীয়ভাবে উপস্থাপনের জন্য যে পরিধেয় বস্ত্র পরিধান যেমন করে করলে হয় সেটিই করা উচিত। যে সকল সুধীজন শুনছেন এবং দেখছেন তাদের জন্য আমার ব্যক্তিগত পক্ষ থেকে দুটি বিষয় একটু অনুধাবন করার বা মেনে চলার অনুরোধ করছি। একটি হচ্ছে ব্যক্তিগত জীবনে, আরেকটি হচ্ছে দাপ্তরিক বা পেশাগত জীবনে। ব্যক্তিগত জীবনে আমরা যদি DRRESS ড্রেস এই কোডটি মেনে চলি তাহলে মনে হয় আমরা আরেকটু সুস্থ এবং সুখী থাকার সম্ভাবনা আছে। আর পেশাগত জীবনে যদি 5 E's মডেল আমরা মেনে চলি তাহলে আমি একজন শিক্ষক হিসেবে আমার যত রকমের যত নেচারের বা যত প্রকারের স্টেক হোল্ডার আছে, শিক্ষার্থী, সহকর্মী, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, সবার সঙ্গে আমার পেশাগত জীবনকে আরো উন্নত করার সুযোগ তৈরি হবে। যেমন ড্রেসকে যদি আমরা বিশ্লেষণ করি, ডায়েটিং আমরা নিয়মিত করছি কিনা, আমরা নিয়মিত প্রচুর পরিমাণে বা প্রয়োজন মাফিক রেস্ট নিচ্ছি কিনা, আমি কি রিয়াল ফ্রেন্ডের সাহচর্যে আছি, আমি কি নিয়মিত এক্সারসাইজ গ্রহণ করি, আমি কি পৃথিবীর যে শক্তির আধার সূর্যের সাহচর্যে আসি, আমি কি সেলফ রেসপেক্ট নিজের আত্মমর্যাদাকে কখনো বুঝি, বিশ্বাস করি, সমুন্নত রাখতে চাই। আর এদিকে 5 E's মডেলের ক্ষেত্রে এনগেজমেন্ট কতখানি, এক্সপ্লোরেশন কতখানি করতে পারছি, এক্সপ্লেনেশন কতখানি করতে পারছি, আমি এলাবোরেটলি সেগুলোকে কিভাবে পর্যালোচনা বা বিশ্লেষণ করতে পারছি এবং সকল ক্ষেত্রে ইভ্যালুয়েশন থেকে আমি ঠিকমতো করি বা করছি, এটাই হচ্ছে আমার বিনীত অনুরোধ। সম্মানিত সুধী, এতক্ষণ ধরে আমি বলার চেষ্টা করছিলাম আদর্শ শিক্ষক, তাদের গুণাবলী, তাদের বা একজন সভ্য মানুষের আচার আচরণ শিষ্টাচার এই সম্পর্কে, গণকর্মচারী হলে তার পোশাক নিয়ে এবং সর্বশেষে বিশেষ মান্যতা দুটো বিষয় নিয়ে। আপনারা যারা শুনলেন এবং দেখলেন তাদের প্রত্যেককে আমার ব্যক্তিগত পর্যায় থেকে এই সময় ব্যয় করার জন্য, এই ধৈর্য ধারণ করার জন্য অশেষ ধন্যবাদ। প্রত্যেকেই সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন। প্রত্যেকের জন্য নিরন্তর শুভকামনা। ধন্যবাদ।